Assalamu alaikum rahmatullah. I am Asad. Welcome back to my tutorial class about chemistry chapter 5 for class ACC level. নবম দশম শ্রেণী এবং এসএসসি যারা পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য আজকে ক্লাসটি হচ্ছে কেমিস্ট্রির যে পঞ্চম চ্যাপ্টার রয়েছে এই পঞ্চম চ্যাপ্টারে একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বন্ধন এবং যে বন্ধন জোড় ইলেকট্রন এবং মুক্ত জোড় ইলেকট্রন সম্পর্কে আমরা কিছুটা কনসেপ্ট নিব আজকে। তো ভিডিওটি আসলে খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা। আর যারা তোমরা মহাদেবপুরের মধ্যেই আছো বা মহাদেবপুরের কাছাকাছি আছো তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ হচ্ছে আমার এই অনলাইনের যে ক্লাসটি আমি আজকে এখন করাচ্ছি বা তোমরা যে ক্লাসটি এখন বর্তমানে দেখতেছো এই ক্লাসটি তুমি অনলাইন দেখতে পাচ্ছ কিন্তু অফলাইনে ক্লাস করার জন্য তোমার জন্য সুবর্ণ সুযোগ থাকতেছে। সেটি হচ্ছে মহাদেবপুর সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয় ঠিক পূর্ব কর্নারে আমি আমার ক্লাসগুলো এখানে অফলাইনে করিয়ে থাকি। সেক্ষেত্রে যারা রয়েছে তারা সরাসরি এসে আমার এখানে ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্লাসগুলো করতে পারো। লেটস গো, চলা যায় দেখি। আমাকে সর্বপ্রথম একটা বিষয় মনে রাখতে হবে যে আমরা কি কনসেপ্ট নিয়ে আলোচনা করছি। এই কনসেপ্টটুকু বন্ড এবং বন্ডের ব্যাপারটুকু মনে রাখতে হবে। বন্ড কি? বন্ড হচ্ছে একটি শক্তির প্রভাব। আসলে কেমন শক্তির প্রভাব, কি হয় এখানে? যে শক্তির প্রভাবে একটা অণু গঠন করবে। অণু কে গঠন করবে? অণু এখানে গঠন করবে হচ্ছে পরমাণু সমূহ। এখন পরমাণুগুলো এই অণুর ভিতরে যে শক্তির বলে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে এটি হচ্ছে বন্ড। এই বন্ডগুলোকে আমরা মোটামুটি চারটি ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে আয়নিক বন্ড, একটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, একটা কোঅর্ডিনেটেড কোভ্যালেন্ট বন্ড এন্ড মেটালিক বন্ড। আমরা আজকে যে বিষয়টুকু নিয়ে বেশ গুরুত্বপূর্ণ আলোচনা করবো সেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড নিয়ে। আসলে কোভ্যালেন্ট বন্ড আসলে কি সেটা মনে রাখতে হবে। কোভ্যালেন্ট ব্যাপারটুকু বোঝার আগে তোমাকে নন মেটাল নিয়ে কথা বলতে হবে। তো নন মেটাল ব্যাপারটুকু কি? মানে যা ধাতু নয় সেটাই নন মেটাল অর্থাৎ অধাতু। তাহলে ধাতু আর অধাতুর মধ্যে আমরা যদি টোটাল একটা ভালো কনসেপ্ট পেতে চাই তাহলে অবশ্যই মনে রাখতে হবে ইলেকট্রনের কনফিগারেশন অনুসারে কিন্তু আমরা অধাতুগুলোকে আলোচনা করে থাকবো। সেক্ষেত্রে আমাকে অবশ্যই মনে রাখতে হবে 118টি মৌলের মধ্যে কারো কারো সর্বশেষ শক্তি স্তরে 5টি, 6টি, 7টি, 8টি ইলেকট্রন থাকবে। তার মধ্যে যাদের ক্ষেত্রে 5টি, 6টি বা 7টি ইলেকট্রন রয়েছে তারা বিশেষ করে প্রত্যেকেই হয়ে থাকে অধাতু হয়ে থাকে। এবং সেক্ষেত্রে কোনো কোনো মৌলের ক্ষেত্রে কারো সর্বশেষ শক্তি স্তরে 4টি ইলেকট্রন থাকলেও তারা অধাতু হতে পারে। অর্থাৎ তাহলে অধাতুর সংখ্যাটুকু আমরা কিভাবে দিব সেটুকু আমাকে মনে রাখতে হবে যে সকল মৌল আসলে কি করতে পারে যে অন্যের কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করতে পারে। আর মনে রাখতে হবে যে সকল মৌলের ক্ষেত্রে যে এরা অন্যের কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করতে পারে মনে রাখবে তারা কিন্তু অ্যানায়ন সৃষ্টি করে। অ্যানায়ন অর্থাৎ ঋণাত্মক চার্জ বিশিষ্ট আয়ন সৃষ্টি করে এবং তাদেরকেই আমরা তখন অধাতু বলবো। ঠিক আছে? তো অধাতুগুলোর মধ্যে আমাদের একদম কমন একটি অধাতু রয়েছে কার্বন, আর একটি কমন অধাতু রয়েছে হচ্ছে আমাদের অক্সিজেন। তাহলে এক কথা হচ্ছে অধাতু কেন? কার্বনের সর্বশেষ শক্তি স্তরে আমরা যদি কনফিগারেশনে দেখে থাকি যে কার্বনের সর্বশেষ শক্তি স্তরে 4টি ইলেকট্রন রয়েছে। হ্যাঁ, আমরা যদি এখন দেখি যে কার্বনের যে অ্যাটমিক নাম্বার রয়েছে, কার্বনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 6। তাহলে আমরা ইলেকট্রন কনফিগারেশন হবে কত? 1s2, 2s2 and 2p2। তাহলে আমার সর্বশেষ শক্তি স্তরে কতটি ইলেকট্রন রয়েছে? আমি কিন্তু বলেছি যে সর্বশেষ শক্তি স্তরে যদি 4টি ইলেকট্রন থাকে তবে সেটা অধাতু হতে পারে, তবে অধাতু না হলে অপধাতু হয়ে থাকে বিশেষ করে। সেক্ষেত্রে অধাতু আমরা দেখতে পাচ্ছি যে কার্বন একটি অধাতু এবং অক্সিজেনের কনফিগারেশন ইলেকট্রন কনফিগারেশনটুকু যদি আমরা নিয়ে কথা বলি এই হচ্ছে অক্সিজেন এবং 8। এক্ষেত্রে আমরা যদি ইলেকট্রন বিন্যাসে যাই 1s2, 2s2 and 2p কত হচ্ছে 4। তাহলে এর সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন রয়েছে? 6টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি এবং এটি উভয় কিন্তু কি অধাতু। একটি তোমাকে একটা অধাতুর ব্যাপারে আমি যদি কিছুটা কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করি মনে রাখতে হবে অধাতুর উপর সবসময় আমরা কিন্তু জানি যে মৌলগুলো সবসময় ইলেকট্রন ত্যাগ করে অথবা ইলেকট্রন গ্রহণ করে অষ্টপূর্ণ করতে চাইবে। কেননা
মানে যখন যৌগ গঠন করতে চায় তারা কিন্তু বিশেষ করে অষ্টক পূর্ণ করেই কিন্তু যৌগ গঠনটা করতে চায়। হ্যাঁ, এক্ষেত্রে যদি কার্বন যদি যৌগ গঠন করতে চায় তাহলে কার্বনের টার্গেট হবে কি, সে 4টা ইলেকট্রন কিন্তু নিতে চাইবে। ঠিক একই রকম করে অক্সিজেন কিন্তু 6টা ইলেকট্রন যেহেতু আছে, সে আরো 2টি ইলেকট্রন নিতে চাইবে। তাহলে তারা দুজনেই অধাতু। এখন দুজনেরই কিন্তু প্রয়োজন, মনে রাখতে হবে তাহলে দুজনেই কিন্তু অধাতু। আর অধাতুর ক্ষেত্রে মনে রাখতে হবে যে যদি দুজনেরই প্রয়োজন হয় তবে কেউ কাউকে একেবারে দিবে না, কারো কাছ থেকে একেবারে ইলেকট্রন নেবে না। সেক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে তাহলে এটা করবে কি, এরা নিজেদের মধ্যে ইলেকট্রনগুলোকে শেয়ার করবে, নিজেদের মধ্যে ইলেকট্রনগুলোকে শেয়ার করবে। এবং মনে রাখতে হবে যখন অধাতু সমূহ নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ার করে একটা পেয়ার তৈরি করে, বন্ড তৈরি করে, তখন আমরা এটাকে বলবো কি, কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন। এবং মনে রাখতে হবে সমযোজী বন্ধনের মাধ্যমেই কিন্তু আমরা পেয়ার ইলেকট্রন অ্যান্ড নন পেয়ার ইলেকট্রন সম্পর্কে টোটাল কমপ্লিটলি একটা কনসেপ্ট আমরা কিন্তু ক্লিয়ার হতে পারবো। চলো আমরা তাহলে দেখতে পাচ্ছি এর কনফিগারেশনটুকু এরকম। তাহলে দুজনেই কিন্তু অধাতু, এটা অধাতু, এটা অধাতু। তাহলে এই অধাতুগুলো কিন্তু নিজেদের মধ্যে ইলেকট্রন আসলে শেয়ারের মাধ্যমে একটা পেয়ার বা বন্ড তৈরি করবে। এই বন্ডেরটার নামই হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। লেটস গো, আমরা কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে পেয়ার ইলেকট্রন অ্যান্ড নন পেয়ার ইলেকট্রন ব্যাপারটুকু একটু বুঝিয়ে নেব। ওকে, তাহলে একটু দেখো যে আমরা যদি এখানে বলি যে এইটুকুকে ক্লিয়ার করে দিচ্ছি, এখন মনে রাখতে হবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তোমাকে যদি একেবারে শেষ পর্যন্ত তোমাকে যদি বোঝানোর চেষ্টা করি, তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে দেখো আমি কি বললাম, এখানে কার্বনের সর্বশেষ শক্তি স্তর 4টি ইলেকট্রন ছিল, এবং অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন ছিল, 6টি ইলেকট্রন ছিল। এবং আমরা যে বিগত যে ক্লাসগুলো করেছি সেই বিগত ক্লাসগুলোতে কার্বন, অক্সিজেন বা আদার্স কোনো যে মৌল রয়েছে এই মৌলগুলোর কিন্তু যোজনী বের করা শেখানো হয়েছিল। তাই আমি কিন্তু সহজেই যোজনীটা বলে দিলাম। কার্বনের যোজনী কিন্তু 4, যোজনী হচ্ছে 4, আর অক্সিজেনের যোজনী হচ্ছে 2। তোমাকে মনে রাখতে হবে যদি কেউ যৌগ গঠন করতে চায়, এবং যৌগ গঠনকালে যার যোজনের মান বেশি হবে সে হবে ওই যৌগের কেন্দ্রীয় পরমাণু। যেহেতু এখানে কার্বন এবং অক্সিজেন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যদি কার্বন ডাই অক্সাইড তৈরি করতে চায়, সেক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু তাহলে কি হবে, অবশ্যই কার্বন, কেননা কার্বনের যোজনের মান কিন্তু বেশি হবে। তাহলে কেন্দ্রীয় পরমাণুর ব্যাপারটুকু আমি কিন্তু ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এখন মনে রাখতে হবে যে এরা দুজনের মধ্যে যে যৌগটা গঠন করবে এই যৌগটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এন্ড কার্বন ডাই অক্সাইডে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে কি কেন্দ্রীয় পরমাণু। কারণ কেন্দ্রীয় পরমাণুকে চিহ্নিত করার দুটি উপায় রয়েছে। যারা সংখ্যায় কম থাকবে, একটা যৌগ গঠন হয়ে গেছে কিন্তু ওই যৌগতে যে মৌলটা কম পরিমাণে থাকবে সেটা হবে কি কেন্দ্রীয় পরমাণু। আর তার সাথে সবচেয়ে বড় ভালো একটা রোলস হচ্ছে যে ওই যৌগের মৌলগুলো আসলে ইলেকট্রন বিন্যাস করে দেখতে হবে যোজনী কার সবচেয়ে বেশি, যার যোজনী বেশি হবে সে হবে কেন্দ্রীয় পরমাণু। মনে রাখতে হবে যখন আমরা কোভ্যালেন্ট বন্ডের জন্য একটি ডায়াগ্রাম অঙ্কন করব, সেক্ষেত্রে অবশ্যই আমাকে মনে রাখতে হবে যে এইখানের যে কেন্দ্রীয় পরমাণু রয়েছে এই কেন্দ্রীয় পরমাণুকেই আগে কিন্তু ড্র করতে হবে ডায়াগ্রাম, তাহলে সুন্দরভাবে আমরা কিন্তু পেয়ে যাবো। তাহলে আমরা ডায়াগ্রামের কথা যদি চিন্তা করি, তাহলে আমি দেখো যে কেন্দ্রীয় পরমাণুর ক্ষেত্রে আমরা প্রথমেই করতেছি কি কার্বন ডাই অক্সাইডকে লিখে নেব, কারণ কেন্দ্রীয় পরমাণুর ক্ষেত্রে অবশ্যই আমাকে প্রথমত কার্বন ডাই অক্সাইডকে নিয়েই চিন্তা করতে হবে। চলো আমরা কার্বন ডাই অক্সাইডকে নিয়ে চিন্তা করি। ওকে, এখানে আমি করলাম কি যে একটা নিউক্লিয়াস নিয়ে নিলাম। এখানে আমি যদি কালারটা চেঞ্জ করে দিই, কালারটা চেঞ্জ করলে হয়তো ভালো বুঝবো। এটা আমার নিউক্লিয়াস, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর কার্বনের ক্ষেত্রে মাত্র লাগবে হচ্ছে 2টা শক্তি স্তর, সেক্ষেত্রে আমি 2টা শক্তি স্তর দিয়ে দিয়েছি। এবং ঠিক একইভাবে, আচ্ছা তোমরা নিশ্চয়ই এটা দেখতে পাচ্ছ আশা করা যায়। যদি এটাকে আর একটু ওকে, আমি একটা কার্বন দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ একটা
আসলে কার্বন দিয়ে দিয়েছি। আমি এখন কার্বনটার আমি কিন্তু যদি তোমাকে বলি যে কার্বনের ইলেকট্রন বিন্যাসে দেখি 1s2 2s2 and 2p কত 2p2। আচ্ছা, এক্ষেত্রে আবার হচ্ছে প্রথমে কিন্তু থাকবে কয়টি দুইটি। ওকে, আমি কিন্তু দুইটি ইলেকট্রন দিয়ে দিব। ওকে, দুইটি ইলেকট্রন দিয়ে দিয়েছি। এখন একটা বিষয় তো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কেন্দ্রীয় পরমাণুর সবগুলো ইলেকট্রন বসালেও সর্বশেষ শক্তি স্তরে কিন্তু আমরা ইলেকট্রনগুলো বসাবো না। আমরা বুদ্ধিদীপ্ত একটা পরীক্ষা দিব কিন্তু এখানে, যে সুন্দর করে এমন করে বুদ্ধি করবো যেন আমাকে মেশায় যেন না মেশাতে হয়, সেক্ষেত্রে একটু খেয়াল করবো। ঠিক আমি এই কার্বন ডাই অক্সাইড ড্র করতে গিয়েছি, কার্বন ডাই অক্সাইড রয়েছে, দেখো এখানে অক্সিজেন কয়টা লাগবে দুইটা। অক্সিজেন, একটা অক্সিজেনের কথা একটু চিন্তা করো। অক্সিজেনের যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কত হয় বলো? প্রথম শক্তি স্তরে থাকবে দুইটি আর পরের শক্তি স্তরে থাকবে 6টি। তাহলে আমি করলাম কি দুইটা অক্সিজেন নিয়ে নিলাম। আচ্ছা, দুইটা অক্সিজেনের জন্য আমি করলাম কি দুইটা অক্সিজেনকে আমি এখান থেকে কপি করে বের করে নিলাম। ঠিক আছে, এখান থেকে আমি আরেকটা কপি করে নিলাম, যে এই যে আমি মনে করলাম যে এই যে হ্যাঁ এটা একটা অক্সিজেন। আচ্ছা ওকে, আরেকবার আমি যদি এর ভিতরে প্রবেশ করে দিই, কিছুটা প্রবেশ করে দিলাম, এর ভিতরে এটা কিছুটা প্রবেশ করে দিলাম। ওকে টু ওকে, ঠিক আছে, এটাকে আমি নিয়ে নিলাম, এটাকে নিয়ে চলে আসলাম। ওকে, এটাকে কিছুটা প্রবেশ করলাম, অর্থাৎ আমি বোঝানোর চেষ্টা করছিলাম যে এখানে যে চিত্রটা রয়েছে এই চিত্রটা এখন স্পষ্ট অনেকটা দেখা যাচ্ছে যে এটা হচ্ছে কিন্তু কার্বন। এটা কি? এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে একটা অক্সিজেন, এটা একটা অক্সিজেন। ঠিক আছে, তো আমি কার্বনের প্রথম শক্তি স্তরে দুটি ইলেকট্রন বসিয়ে দিয়েছি, এর দুটো শক্তি স্তরে বসিয়ে দিয়েছি, এর দুটো ইলেকট্রন বসিয়ে দিয়েছি। এখন কথা হচ্ছে কার্বন তো বুঝিয়ে নিলাম। আচ্ছা, একটা বিষয় তোমাকে একটু মনে করে দিই যে অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে কতটি ইলেকট্রন আছে বলো? অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে আছে 6টি ইলেকট্রন। আচ্ছা, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো তো 6টি ইলেকট্রন আছে, হ্যাঁ, আর কয়টা হলো অষ্টক পূর্ণ করবে? 2টা, আর 2টা, মানে তার প্রয়োজন অষ্টক পূর্ণ করতে 2টি প্রয়োজন। তাহলে তোমাকে বুঝতে হবে দুইটি, মনে রেখো একটি মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে যদি এমন সংখ্যক ইলেকট্রন থাকে যে দেখা যাচ্ছে যে 2টি প্রয়োজন, তাহলে বর্তমানে 6টি আছে, তাহলে সেই ওই 6 যতটি প্রয়োজন থাকবে একটি মৌলের অষ্টক পূর্ণ করতে, মনে রাখতে হবে যতটি প্রয়োজন সে ততটি শেয়ারে ইলেকট্রন পাঠিয়ে দিবে। তাহলে এর মোট ইলেকট্রন বাইরে আছে 6টি, তাহলে অষ্টক পূর্ণ করতে দরকার 2টি, তাহলে ওই 6টি থেকে 2টিকে পাঠিয়ে দিবে। ঠিক আছে, তাহলে 6টির মধ্যে আমি 4টি দিলাম এখানে, আর 2টি দিয়ে দিলাম এখানে, এখানে 2টি দিয়ে দিলাম। সেম ভাবে এইখানেরও সর্বশেষ শক্তি স্তরে আছে 6টি, তাহলে 6টি, অথচ অষ্টক পূর্ণ করতে দরকার কয়টি? 8, মানে 2টি দরকার। তো সেক্ষেত্রে মনে রাখতে হবে যতটি প্রয়োজন ততটি সে কিন্তু কি করবে? শেয়ারে পাঠিয়ে দিবে। ওকে, শেয়ারে পাঠিয়ে দিবে। মনে রাখতে হবে যে এখন একটু খেয়াল করে দেখো এই সর্বশেষ শক্তি স্তরে এই অক্সিজেনটা কয়টা শেয়ার করেছে? 2টি। তাহলে এই কার্বনও কিন্তু কি করবে? এখানে 2টি শেয়ার করবে। কার্বনের ইলেকট্রনগুলোকে আমি দেখাই দিলাম এভাবে। ঠিক দেখো, এভাবে দেখাই দিলাম, কার্বনও তাহলে কি করবে? 2টি শেয়ার করবে। ঠিক এখানে এই অক্সিজেন কিন্তু 2টা শেয়ার করেছে এখানে, তাহলে এই কার্বনও কিন্তু কি করবে? এখানে 2টি শেয়ার করবে। তাহলে এখন যে শেয়ার করা হয়ে গেল, এই শেয়ার করা অংশগুলোর মাধ্যমে এর একটা ইলেকট্রন আর এর একটা ইলেকট্রনের মাধ্যমে তৈরি করবে একটা বন্ধন, এই একটা বন্ধন তৈরি হয়ে গেল। এখানে এর একটা ইলেকট্রন মিলে আরেকটা বন্ধন তৈরি হবে, এর একটা ইলেকট্রন এর একটা মিলে আরেক বন্ধন, এর একটা ইলেকট্রন মিলে একটা বন্ধন। তাহলে এখানে বন্ধন তৈরি হয়েছে 4টি। তাহলে যদি তোমাকে বলে বন্ধন জোড় ইলেকট্রন কতটি, বলবা 4টি। তাহলে পেয়ার ইলেকট্রন 4টি, পেয়ার ইলেকট্রন বা বন্ধন জোড় ইলেকট্রন হচ্ছে 4টি। এখন দেখতে হবে এর সর্বশেষ শক্তি স্তরে কোনো ইলেকট্রন আছে? নেই। এর সর্বশেষ শক্তি স্তরে জি আছে, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা। এরা বন্ধনে কিন্তু অংশগ্রহণ করেনি, তাহলে বন্ধনে অংশগ্রহণ না করলে এরা কিন্তু মুক্ত জোড় ইলেকট্রন। তাহলে আমরা এখানে কার্বন ডাই অক্সাইডে কি পেলাম? কার্বন ডাই অক্সাইডে বন্ধন জোড় বা পেয়ার ইলেকট্রন পেলাম 1, মানে যতটি বন্ধন ততটি বন্ধন জোড়। তাহলে 2টো মিলে একটা বন্ধন, 2টো মিলে একটা বন্ধন। তাহলে 4টা ইলেকট্রনের হলো 2 বন্ধন, এখানে 4টা ইলেকট্রনের 2 বন্ধন, তাহলে বন্ধন জোড় হলো 4টি। আর
এখানে দুইটা মিলে একটা মুক্ত জোড়, এই দুইটা মিলে একটা মুক্ত জোড়, ঠিক এইরকম করে মুক্ত জোড় হলো কয়টি? 4টি। আমরা ঠিক এইভাবে কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে বন্ধন জোড়, মুক্ত জোড় অর্থাৎ পেয়ার এন্ড নন পেয়ার ইলেকট্রন সম্পর্কে ধারণা পেয়ে থাকি। তোমরা যারা মহদেবপুরী থাকো এবং তাদের জন্য সুবর্ণ সুযোগটুকু আমি আবারও বলে দিচ্ছি যে অফলাইনে ক্লাসগুলো কন্টিনিউ করে চলতেছে, তোমরা অফলাইনে ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে পারো। সে পর্যন্ত ভালো থেকো।